আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো প্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী, তোমাদের সাথে আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমরা যারা অবশ্যই যুক্ত হয়েছো আমাকে কনফার্ম করে দাও আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, সাউন্ড কোয়ালিটি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। যদি ঠিক মতো শোনা যায় আজকের ক্লাসটা আমি শুরু করে দেব ইনশাআল্লাহ। তো সবাই একটু কষ্ট করে আমাকে জানাও আমার কথা কি তোমরা স্পষ্টভাবে স্মুথলি ভাবে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। আমার কথা কি স্পষ্টভাবে সবাই শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করে জানাও আমার কথা কি স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা। ওকে, সবাই একটু নিশ্চিত হও আমার কথা কি স্পষ্টভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করো। আমি সময় বেশি নষ্ট করব না, একটু আমাকে বলো। জি স্যার শোনা যাচ্ছে। অনন্যা ইশরাত, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। শান্ত চৌধুরী জি ওয়ালাইকুম আসসালাম। নিবিড় সরকার, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তার আগে তোমাদেরকে আমি বলি, হ্যাঁ আমাদের সাথে যুক্ত হয়েছে মাইশা ইসলাম আর ঝুতি ইসলাম। তোমরা অবশ্যই একটু কমেন্ট করো কে কোথা থেকে যুক্ত হয়েছো, কে কোথা থেকে যুক্ত হয়েছো। জাস্ট তোমরা একটু কমেন্ট করো কে কোথা থেকে যুক্ত হয়েছে, একটু কমেন্ট করো। আবু সাইদ জি স্যার, বি ইসলাম, সাইফুল ইসলাম আজাদ জি স্যার শোনা যাচ্ছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ সাইফুল ইসলাম আজাদ, রুফা খাতুন, মাইশা ইসলাম, জুথি, এমডি আতিক হাসান, জান্নাত জয় আমাদের সাথে যুক্ত হয়েছেন, নিবিড় সরকার, অনন্যা ইশরাত আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হিমালয় হিমু, আমিরা রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। ওকে, আমি বেশিক্ষণ দেরি করব না, বেশি সময় নিব না আজকের ক্লাসে। তোমরা যারা অবশ্যই নতুন আমাদের অফিসার পেজটি একটু কষ্ট করে অনুগ্রহ করে এটি ফলো দিয়ে রাখবে। এটি ফলো দিলে তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে, কারণ পরবর্তী ক্লাসের নোটিফিকেশন খুব সহজে তোমরা পেয়ে যাবে। তো আমি শরীয়তপুর থেকে জয়েন করছি বলছে অনন্যা ইশরাত, আর জাকিয়া জেরিন ঢাকা থেকে জয়েন করছে, সিরাজগঞ্জ থেকে শান্ত চৌধুরী, এবং আমাদের সাথে যুক্ত হয়েছে রাজশাহী থেকে শেফাত, যুক্ত হয়েছে নাটক থেকে আঞ্জুমান ঐশী মিমি, এবং এছাড়াও আমাদের সাথে যুক্ত হয়েছে পাবনা থেকে রুফা খাতুন, এবং ঢাকা থেকে আকিদ আহমেদ। মেফতাহুল জান্নাত যুক্ত হয়েছে ঢাকা থেকে, ভাবনা ইসলাম যুক্ত হয়েছে আমাদের সাথে। স্যার শোনা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। স্যার শুরু করেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু সারাদিন তোমরা রোজা রেখেছ, সব কিছু মিলে একটু ক্লান্ত অবশ্যই তোমরা, আমি জানি। তো আর দেরি করতেছি না, শুরু করে দিচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু আনসিন প্যাসেজ। ওকে, আনসিন প্যাসেজ থেকে আমরা কিভাবে আমরা সামারি লিখব সেটাও আমরা দেখাবো তোমাদেরকে অবশ্যই। তো তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরে থাকতে হবে আজকের ক্লাসের মধ্যে, তোমাদের একটু ধৈর্য প্রয়োজন, অধিক বেশি ধৈর্য তোমাদের আজকের ক্লাসের মধ্যে প্রয়োজন, যেহেতু আমরা প্যাসেজগুলো পড়ে তোমাদেরকে শোনাবো। সেই ক্ষেত্রে তোমরা একটু প্যাসেজ সংক্রান্ত ধারণা আজকে নিতে হবে। ওকে, আর অনেক প্যাসেজ দেখবে তোমরা কমন পাবে না, সেই ক্ষেত্রে আমরা কি করব সেগুলো তোমাদেরকে দেখাবো। আমাদের সাথে যুক্ত হয়েছে আতিক হাসান বগুড়া থেকে, অসংখ্য ধন্যবাদ আতিক। জয়পুরহাট থেকে নিবিড় সরকার যুক্ত হয়েছে, আহসান হাবিব আমাদের সাথে যুক্ত হয়েছে, নুরুল আজিম নয়ন আমাদের সাথে যুক্ত হয়েছে। যারা চ্যানেলে নতুন, যারা আমার এটা ইউটিউব থেকে দেখবে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটি, এবং তোমরা যারা আমার ফেসবুক থেকে দেখতেছো অভিসার যে পেজটি রয়েছে যেখান থেকে এখন ক্লাস হচ্ছে, এইটা একটু কষ্ট করে ফলো দিয়ে রাখবে যেন পরবর্তী ক্লাসগুলো খুব সহজে পেয়ে যাও শিক্ষার্থীরা। তাহলে আজকে আমরা আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব, আনসিন প্যাসেজ নিয়ে বিস্তারিতভাবে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করতেছি, আর দেরি করতেছি না। দেখো আনসিন প্যাসেজ, এই প্যাসেজগুলো এত বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি তোমাদেরকে বিস্তারিতভাবে সুন্দর করে সুচারুরূপে সুন্দর মতো তোমাদেরকে পড়াবো। এগুলো 2025 সালের জন্য খুব 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 কমন প্যাসেজ, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো শিক্ষার্থীরা। আচ্ছা ওকে, ওয়ালাইকুম আসসালাম নুরুল আজিম নয়ন। আচ্ছা ঠিক আছে,
আমি আস্তে আস্তে তোমাদেরকে আন্ডারলাইন করে করে একটু কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাবো। আমি ক্লাস শেষ হওয়ার পরে এই ক্লাসের পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। পিডিএফ পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে কষ্ট করে মেসেজ করবে অথবা পেজে মেসেজ করবে এই পিডিএফটা নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজ দেখো, এখানে আমাদের প্রথম অবস্থায় আমরা নেলসন ম্যান্ডেলার যে প্যাসেজটা দেখতে পাচ্ছি, এটা আনসিন প্যাসেজ, এটা কোনো সিন প্যাসেজ না। তো আমি তোমাদের পড়ার সুবিধার্থে বাংলাও নিচে যুক্ত করার চেষ্টা করেছি অথবা বাংলা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, নেলসন ম্যান্ডেলার এই প্যাসেজটা আমাদের পরীক্ষাতে কিভাবে আসবে। দেখো, পরীক্ষাতে সরাসরি এরকম একটা বক্স দিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে আমাদেরকে একটা সামারি লিখতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে সামারি কয় শব্দে বা কত পেজে আমাদেরকে লিখতে হবে, সেটা আমি তোমাদেরকে বলে দিব। তো এগুলো সম্পর্কে আশা করি তোমরা যারা যেহেতু পরীক্ষার্থী পূর্বেও তোমরা পড়েছো, তোমাদের একটা ধারণা রয়েছে। আজকেও ইনশাল্লাহ আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ধারণা দেওয়ার আগে আমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে এই যে দেখো, বক্সের মধ্যে পার্সন সংক্রান্ত আলোচনা, পার্সন বা ফ্যাক্টস, ব্যক্তি বা ঘটনা সংক্রান্ত, প্লেস স্থান, অ্যাকশন বা ইনস্টিটিউশন। অ্যাকশন মানে কাজ, আর ইনস্টিটিউশন মিন্স হচ্ছে এখানে প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, আর হোয়েন মানে এখানে সময়ের কথা বলা হচ্ছে। হতে পারে সেটা দিনের নাম, হতে পারে বিভিন্ন সালের নাম। এখানে হোয়েন না দিয়ে ইয়ারও থাকতে পারে, এখানে ইয়ারও থাকতে পারে। ওকে, ইয়ার না থেকে এখানে টাইমও থাকতে পারে। ওকে, তাহলে স্যার এখন আমরা কিভাবে আলোচনা করব? দেখো, এখানে বলছে, প্রথমে বলছে ম্যান্ডেলা। প্রথমে আমাদের প্যাসেজটি পড়তে হবে। প্যাসেজটি ভালো করে একবার পড়লে আমরা পেয়ে যাব কোনটা কোথায়। আর যেহেতু আমাদের সময় অত্যন্ত কম, সেই ক্ষেত্রে আমরা প্যাসেজটি তোমাদের জন্য বিস্তারিতভাবে পড়ার সময় পাচ্ছি না। তো দেখাচ্ছি, দেখো, ম্যান্ডেলা ব্রন ইন আফ্রিকা। ম্যান্ডেলা আফ্রিকাতে জন্মগ্রহণ করেন। এখন বলছে সময় মানে হোয়েন, কখন জন্মগ্রহণ করেন। এইবার আমরা এই লাইনটি কোথায় পাচ্ছি একটু খেয়াল করে দেখো, এই লাইনটি কোথায় আছে। এই লাইনটি আমাদের শুরুতেই কিন্তু মোটামুটি আমরা পেয়ে যাচ্ছি। এই লাইন শুরুতে কোথায় পাচ্ছি দেখো, আচ্ছা দেখো, এই যে হি ওয়াজ ব্রন সাউথ আফ্রিকা, সে সাউথ আফ্রিকাতে জন্মগ্রহণ করেন। কবে? জুলাই 18, 1918 সালে। এই যে দেখো, যে অ্যান্সারটা, এটা আমরা কষ্ট করে কোথায় বসাবো শিক্ষার্থীরা? এই যে আমাদের বক্সে বসাবো। কোথায় বসাবো? এখানে বসাবো। এটার আনসারটা কি হবে? এটার আনসারটা হবে এইটা, সরি, ওকে, এই যে জুলাই 18, 1918। এখানে আমরা কি লিখবো? জুলাই 18, 1918, জুলাই 18, 1918। ঠিক আছে, আমাদেরকে বলছে, জাস্ট আমরা কোথা থেকে লিখছি এটা সরাসরি হুবহু কিন্তু আমরা প্যাসেজ থেকে এগুলো লিখতেছি। ওকে, এরপরে একটু খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, পরে আমাদেরকে বলছে ম্যান্ডেলা অ্যান্ড অলিভার, ম্যান্ডেলা অ্যান্ড ট্যাম্বো 1952, অর্থাৎ 1952 সালে কি হয়েছিল এই ম্যান্ডেলা অ্যান্ড অলিভারের মধ্যে। তো আমরা খেয়াল করব এই যে 1952 সাল এটা কোথায় আছে এবং ম্যান্ডেলা অ্যান্ড অলিভার কোথায় আছে, সেখানে আমরা আনসারটা নিয়ে নিব শিক্ষার্থীরা। তো তোমরা অবশ্যই একটু খেয়াল করলে এই জিনিসটা বুঝতে পারবে এই জিনিসটা কোথায় আছে। এই প্যাসেজ থেকে তোমরা খুঁজে বের করো। খুঁজে বের করতে পারলে কিন্তু তুমি সরাসরি মোটামুটিভাবে এটার আনসার দিতে পারবা। তো একটু দেখি আমরা, এই যে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি যে 1952 সালে হি মানে ম্যান্ডেলা অ্যান্ড অলিভার ট্যাম্বো কি করেন? এস্টাবলিশ সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক ল ফার্ম। ওকে, ম্যান্ডেলা অ্যান্ড ট্যাম্বো। তাহলে এই যে এই জিনিসটা দেখো হুবহু এখান থেকে কপি করে পেস্ট করে দিব। এস্টাবলিশড সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক ল ফার্ম কে করেন? 1952 সালে ম্যান্ডেলা এবং অলিভার ট্যাম্বো। এই যে এই জিনিসটা আমরা কোথায় লিখবো? সরাসরি কপি করে আমাদের যে আনসারটা রয়েছে আমরা সেখানে লিখবো। কোথায় লিখবো এই জিনিসটা? এই যে এখানে 2 নম্বরে। তোমরা আশা করি জিনিসটা বুঝতে পারছো। এইখানে আমরা সে আনসারটা লিখবো। ওকে, আশা করি তোমরা বুঝতেছো। ওকে, তোমরা যদি সম্ভব হয় কিছু আনসার করার চেষ্টা করবে। আচ্ছা, তার আগে
তার আগে তোমাদেরকে একটু বলি, এই প্যাসেজটাকে একটু যদি প্রথমে একটু বাংলা পড়ে ফেলো, যেহেতু তোমাদেরকে আমি প্র্যাকটিস করার জন্য দিলাম, যে নেলসন ম্যান্ডেলাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্ব নেতা বিবেচনা করা হয়। তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ছিলেন। তিনি তার জীবনব্যাপী বর্ণবাদ এবং অন্য সকল সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি 1918 সালে 18 জুলাই দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ। তিনি ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকা থেকে বিএ সম্পন্ন করেন। ওকে, তিনি এলএলবি পড়তে ইউনিভার্সিটি অফ উইট ওয়াটার স্কুলে গিয়েছিলেন, কিন্তু তিনি কোনো, এখানে কি লিখছে ওটা বোঝা যাচ্ছে না, ওকে, না করেই বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। 1952 সালে সে এবং অলিভার ট্যাম সম্পর্কে তোমরা প্রশ্ন করতেছো। ওকে, প্রথম কৃষ্ণাঙ্গ আইন প্রতিষ্ঠান ম্যান্ডেলা অ্যান্ড ট্যাম্বো প্রতিষ্ঠা করেন। ওকে, ট্যাম্বো প্রতিষ্ঠা করেন। ওকে, তাহলে অলিভার ট্যাম্বো প্রথম কৃষ্ণাঙ্গ আইন প্রতিষ্ঠান ম্যান্ডেলা অ্যান্ড ট্যাম্বো প্রতিষ্ঠান করেন। 1966 সালে ম্যান্ডেলাকে সারা জীবনের জন্য কারাদণ্ড দেওয়া হয়, তবে তিনি 1990 সালের 11 ফেব্রুয়ারিতে মুক্তি পান। 1911 সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং 1993 সালের নোবেল শান্তি পুরস্কার তিনি পান। এবং এর এক বছর পরে 1994 সালে 27 এপ্রিল প্রথমবারের মতো তিনি ভোট দেন। 1994 সালের 10 মে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট তিনি নির্বাচিত হন এবং তিনি 2013 সালের 5 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি সর্ববিশ্বব্যাপী সকলের কাছে স্মরণীয়। জাস্ট এই জিনিসটা তোমাদের, এটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, তো আমরা বাংলাটা একটু পড়বো, পড়ে মোটামুটি আনসার দেওয়ার চেষ্টা করবো আগে থেকেই, কারণ পরীক্ষার সময় তো এটা আসবেই, আসার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমার কিছুটা মোটামুটি একটা ধারণা হবে। তারপরে এবারে পরেরটা দেখি, ম্যান্ডেলা গট দ্য নোবেল প্রাইজ। আচ্ছা, সে নোবেল প্রাইজ কত সালে পেয়েছে? এই যে 1993 সালে নোবেল প্রাইজ পাইছে। তাহলে কত সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছে? 1993 সালে। এই যে সে নোবেল প্রাইজ পাইছে কত সালে? এখানে আমার সম্ভবত ভুল হয়েছে, কারণ সে 1993-তে নোবেল প্রাইজ পেয়েছে এবং 1994-তে সে প্রেসিডেন্ট হয়েছে। তাহলে এখানে আমাদের ভুল রয়েছে, এটা হবে 1993-তে সে নোবেল প্রাইজ পেয়েছে এবং পরের বছর তিনি প্রেসিডেন্ট হয়েছে 1994 সালে। ওকে, এবার আসি ম্যান্ডেলা বিকেম, কি হয়েছে? সে প্রেসিডেন্ট হয়েছে। এখানে লিখবো প্রেসিডেন্ট কিন্তু এখানে আছে, আমরা দেখতে পাইছি সে কিন্তু প্রেসিডেন্টও হয়েছিলেন। ওকে, এই যে প্রেসিডেন্ট হয়েছিলেন এবং সেই প্রেসিডেন্ট হচ্ছে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট, গণতান্ত্রিক প্রেসিডেন্ট, জনগণের ভোটে প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি। সালটা কত সাল? সালটা হয়েছে 1994 সাল। এই যে 1994 সাল, এখানে আমরা লিখবো 1994। ওকে, তো এটা সংক্রান্ত তোমাদের কোনো ধারণা হয়েছে কিনা এই পর্যন্ত আমাকে একটু কষ্ট করে বলো। আর আমাদের প্যাসেজে এখানে ভুল হয়েছে, এটা হবে 1993, বাট এখানে লিখেছে 1933। ওকে, এইটুকু পর্যন্ত তোমাদের কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে বলো। আচ্ছা, ঠিক আছে। আর তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব, বন্ধুদেরকে একটু মেনশন করো। আমি আরো কয়েকটা প্যাসেজ নিয়ে আলোচনা করব, বন্ধুদেরকে একটু মেনশন করতে চেষ্টা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু মেনশন করার চেষ্টা করো, বন্ধুদেরকে একটু মেনশন করার চেষ্টা করো। যারা ক্লাসে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবা। ওকে, আচ্ছা, এই প্যাসেজে একটু ইম্পর্টেন্ট না, মে আইবি কোনো বোর্ডে আসে নাই এখন পর্যন্ত, আসে নাই যেগুলো সেগুলোই তো আসার সম্ভাবনা। আচ্ছা, ঠিক আছে। ওকে, বুঝছি। এবার আমরা পরের প্যাসেজে চলে যাচ্ছি। পরের যে প্যাসেজটা আমরা সামারি নিয়ে পরে আলোচনা করব, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিয়ে একটু আলোচনা করব আমরা। শিক্ষার্থীরা একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো এই প্যাসেজটা তো বিভিন্ন বোর্ডে এসেছিল, তো এটা নিয়ে আমিও এখানে বাংলায় একটু বিশ্লেষণ করে দিব। দেখো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ ওয়ান অফ দোজ হু কন্ট্রিবিউট টুয়ার্ডস বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিটারেচার, যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখেছেন তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন। তিনি ছিলেন বাংলার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। ওকে, এবং তিনি সালটা কত? 1885 সাল। 1885 সালের 10 জুলাই পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার জন্মগ্রহণ করেন। তিনি 1904 সালে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হন এবং 1910 সালে বিএ ডিগ্রি
এবং 2012 সাল 1912 সালে MA এবং 1914 সালে BL ডিগ্রি অর্জন করেন। তিনি 1921 সালে সংস্কৃত এবং বাংলায় অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। কত সালে? 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে কত সালে? 1921 সালে। ঠিক সেই বছরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি বিষয়ের অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি 1928 সালে প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। 1953 সালে তিনি বাংলা সাহিত্যের কথা প্রকাশিত হয়, যা বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম সংযোজন। বাংলা সাহিত্যের কথা আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সবসময় আমরা দেখি রাজা রামমোহন রায়ের একটা মতামত থাকে, রাজা রামমোহন রায়ের এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা মতামত থাকে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ে, যে বাংলা সাহিত্যের এটা কত বছর ধরে বাংলা সাহিত্য প্রথম প্রকাশিত হয়েছে বিভিন্ন গ্রন্থ থেকে। তো এই নিয়ে কিন্তু বাংলা সাহিত্যের খুব বেশি একজন বিশিষ্ট ব্যক্তি আর কি বলা যায়। তিনি 1928 সালে প্যারিসে সরবন বিশ্ববিদ্যালয় থেকে আমরা জানি তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন এবং তারপরে 1967 সালে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং প্রায় 2.5 বছর শয্যাশায়ী তিনি থাকেন। এছাড়াও 1969 সালে 16 জুলাই মহাপণ্ডিত ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা সবাই তাকে শ্রদ্ধা বলে স্মরণ করি। মোটামুটি আমি দ্রুত গতিতে বাংলাটা বুঝাই দিলাম। এইবার এখান থেকে আমরা আলোচনা করব কি চাইছে আমাদের এই প্যাসেজটার মধ্যে। তো আমরা যেন সরাসরি বুঝতে পারি কি চেয়েছে। প্রথমে বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে যে তার জন্মসাল ব্রন, কোথায় জন্মগ্রহণ করছে এবং কখন জন্মগ্রহণ করছে, দুইটা জিনিস চেয়েছে এখানে। একটা হচ্ছে প্লেস, স্থান, কোথায় জন্মগ্রহণ করছে, আর দ্বিতীয়টা সময়, কত সালে জন্মগ্রহণ করছে। আমরা এখানে দুইটা আনসার নিয়ে নিব সরাসরি, দুইটা আনসার নিব সরাসরি। কোথা থেকে নিব? প্যাসেজ থেকে। প্রথম লাইন আমরা কোথা থেকে নিব? যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করছেন কোথায়? এই যে ফরগনা ইন ওয়েস্ট বেঙ্গল, এইখানটা হবে প্লেস, স্থান। আর 24 পরগনা, সরি পুরাটা হবে এখানে 24 পরগনা, 24 পরগনা পুরাটা হবে। ওকে, এবার আসি তার সাল, কত সালে জন্মগ্রহণ করছেন? এই যে বললাম 10 জুলাই 1885-এ, অর্থাৎ 24 পরগনাতে তিনি জন্মগ্রহণ করছিলেন। সেটা ছিল 10 জুলাই 1885। তাহলে এই দুইটা আনসার কিন্তু আমরা কোথায় বসাবো শিক্ষার্থীরা? সরাসরি আমরা এখানে বসাবো। কোথায় বসাবো? ওকে, এই যে প্রথমে আমরা এখানের মধ্যে বসাবো 24 পরগনা ওয়েস্ট বেঙ্গল, তারপরে 10 জুলাই 1885 এখানে আমরা বসাবো। তাহলে আমাদের দুইটা আনসার কিন্তু এখানে 2 মার্ক নিশ্চিত হয়ে গেছে। এরপরে আমরা পরেরটা একটু খেয়াল করে দেখি। বলছে হি মানে সে বিকেম হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়েছিল 1921 সালে, ওই বছরেই 1921 সালে পড়লাম অধ্যাপক হয়েছিলেন। অধ্যাপক হয়েছিলেন না? তাহলে আমরা সেটা কোথায় পাবো শিক্ষার্থীরা? একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো। কোথায় পাবো? এই যে এখানের মধ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1921 সালে কি হয়েছিলেন? অধ্যাপক হয়েছিলেন। এই যে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কি হয়েছিলেন? প্রফেসর, অ্যাজ এ প্রফেসর অফ সংস্কৃতি অ্যান্ড বেঙ্গলি। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো? অ্যাজ এ প্রফেসর অফ সংস্কৃতি অ্যান্ড বেঙ্গলি। সরাসরি আমরা এটা কোথায় লিখবো শিক্ষার্থীরা? একটু আমাকে বলো, আমরা এটা কোথায় লিখবো? সরাসরি এখানে লিখবো। কোথায় লিখবো? এই যে এখানে আমরা লিখবো। কি লিখবো? অ্যাজ এ প্রফেসর অফ সংস্কৃতি অ্যান্ড বেঙ্গলি, এখানে সরাসরি আমরা লিখে দিব। সেটা 1921 সালে তিনি হয়েছিলেন। ওকে ওকে, ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা মোটামুটি এইটুকু পর্যন্ত দুইটা বুঝছি। এরপরে আমরা চলে যাচ্ছি ওকে, পরে চলে যাচ্ছি হি বলতে কে? হি বলতে সে বলতে কে? সে বলতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিজেই। গড পেয়েছিল, কি পেয়েছিল? সরবন ইউনিভার্সিটি থেকে। কি অর্জন করেছিল? সালটা কত সাল? তার মানে সরবন বিশ্ববিদ্যালয় থেকে তিনি কি অর্জন করেছিল? প্রথমে কি অর্জন করছিল সেটা আমরা লিখবো, তারপরে কত সালে অর্জন করছিল সেটা লিখবো। তো সরবন বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের একটা ধারণা আছে না? মোটামুটি স্যার আছে, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে সরবন বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে আমরা একটু খুঁজি সরবন বিশ্ববিদ্যালয় কোথায় আছে এখানের মধ্যে, একটু খুঁজে ফেলি। হ্যাঁ, আমরা সরাসরি পেয়ে গেছি। কোথায় আছে এখানে? এই তো স্যার, সরবন ইউনিভার্সিটি, সরবন বিশ্ববিদ্যালয় থেকে সে কি অর্জন করছে? এই যে দ্য ডক্টরেট ডিগ্রি, আমরা এটা লিখবো ডক্টরেট ডিগ্রি। প্রথমে লিখবো গট দ্য ডক্টরেট ডিগ্রি, এটা লিখবো। এবার সালটা কত সাল? in 19
1928 সাল। তাহলে আমরা কোথায় লিখবো 1928 সাল শিক্ষার্থীরা? আমরা অবশ্যই সেখানে লিখবো। কোথায় লিখবো? এই যে এখানে লিখবো। প্রথমে লিখবো ডক্টরেট ডিগ্রি। এখানে কি লিখবো? সে ডক্টরেট ডিগ্রি অর্জন করছে এবং সালটা কত? 1928 সাল। শিক্ষার্থীরা মোটামুটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই প্যাসেজটি তোমরা ভালো করে বুঝছো। এখানে কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে জানাও। এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাও। এই দুইটা প্যাসেজ নিয়ে আমরা আলোচনা করছি ইনফরমেশন ট্রান্সফারে। কারো কোনো সমস্যা আছে কিনা? এটা সরাসরি হুবহু বোর্ড প্রশ্ন থেকে আমাদেরকে করতে হবে, অর্থাৎ প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ থেকে আমরা সরাসরি এই আনসারগুলো পেয়ে যাব। সমস্যা আছে কারো? সমস্যা এই পর্যন্ত কারো আছে? আশা করি কারো সমস্যা এই পর্যন্ত নাই। ওকে, আমরা এরপরে সামারি নিয়ে আলোচনা করবো। এগুলোর একটু ধৈর্য, আমরা খুবই গুরুত্বপূর্ণ গুলো একটু আলোচনা করে ফেলি। আচ্ছা, এইবার আমরা কাজী নজরুল ইসলামের এই প্যাসেজটা নিয়ে একটু আলোচনা করব। খেয়াল করলে তোমরা বুঝতে পারবা কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমাদের মোটামুটি ফাটাফাটি আগে থেকেই ধারণা আছে। তিনি বাংলাদেশের রেবেল পয়েট, বিদ্রোহী কবি, এবং এই কবি সম্পর্কে তোমাদের পূর্ব থেকে ধারণা রয়েছে। তো আমি আর বিস্তারিতভাবে আলোচনা করব না, সরাসরি একটু বাংলা তোমাদেরকে টাচ করে দেই। যেহেতু তোমরা পিডিএফটা পেয়ে যাবে, ইংরেজি তোমরা নিজেরা পড়ে নিবে, বাংলা চিন্তা করে নাও আগে। আমাদের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তিনি 1306 বঙ্গাব্দ, অর্থাৎ যেটা ইংরেজিতে 1899 সালে বর্ধমান জেলার সুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ওকে, এমন ঠিক তিনি তার ছেলেবেলাতেই কিছু কি দেখিয়েছিলেন, আচ্ছা যাকে এখানে বোঝা যাচ্ছে না, এটা আমরা ওখানে দেখতে পাবো যে তিনি একদিন সবচেয়ে বড় কবি হবেন। আচ্ছা, স্বপ্ন দেখেছিলেন সম্ভবত। 8 বছর বয়সে তিনি বাবাকে হারান। ওকে, 11 বছর বয়সে তিনি কাব্য প্রতিভায় প্রকাশ ঘটান। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ে তখন তিনি সেনাবাহিনীতে যোগ দেন। ওকে, তারপর তিনি ছিলেন অসহায়। তার বয়স যখন 19 বছর, নবম শ্রেণীর ছাত্র ছিলেন, তখন একজন সাধারণ সৈন্য হিসাবে মিত্র শক্তিতে তিনি যোগদান করেন। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে তিনি অস্ত্র ত্যাগ করে কলম ধরেন, মানে অস্ত্র ছেড়ে তিনি কলম ধরেছিলেন এবং কবিতা লেখা শুরু করেছিলেন। এরপরে তিনি অনেক কবিতা, গান, ছোট গল্প, গজল, উপন্যাস ইত্যাদি লিখেছিলেন। বাংলা সাহিত্যের সব শাখাতে তিনি বিচরণ করেছিলেন। তার বিখ্যাত কবিতা বিদ্রোহী পুরো জাতিকে আলোড়িত করেছিল এবং তিনি বিদ্রোহী কবি হিসাবেই পরিচিতি পান। তিনি সবসময় ছিলেন দাসত্বের বিরুদ্ধে। তার কবিতা আমাদের মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রাণিত করেছিল। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল এবং 1972 সালে তাকে কলকাতা থেকে ঢাকা আনা হয় এবং জাতীয় কবি হিসাবে ঘোষণা করা হয়। এটা খুবই মর্মান্তিক ঘটনা যে 1942 সাল থেকে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন এবং প্রায় জীবনের বাকি সব সময় অদ্যমিত ছিলেন, বেশিরভাগ সময় আর কি, যেটা 1976 সালে আগস্ট মাসে তিনি মৃত্যুবরণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। তো যাই হোক শিক্ষার্থীরা, আমি একটু বাংলায় তোমাদেরকে টাচ করে দিলাম। এরপরে আমরা একটু আলোচনা করি, দেখি আমাদের এখানে কি চেয়েছে। প্রথম যে প্রশ্নটা বলছে নজরুল ইসলাম। ওকে, নজরুল ইসলাম। এরপরে বলছে তার কাজ বার্ডন। তো এইটা আমরা দেখবো ওই যে নজরুল ইসলাম এবং এই ওয়ার্ডটা কোথায় আছে আমরা খুঁজে বের করব। তার আগে তোমরা যারা এটার আনসার জানো অবশ্যই এটার আনসারটা করে দাও। এইটার আনসার যদি যে করে দিতে পারবা, এই প্যাসেজটা আমি খুলে দিব তোমাদেরকে, আগে খাতা একটু লিখে ফেলাও। তার জন্য 50 টাকা মোবাইল রিচার্জ, শুধু এটা করে দেওয়ার জন্য, বাকিগুলোর জন্য আরো থাকবে এরকম করে 50 টাকা তার জন্য মোবাইল রিচার্জ। দেখো ক্লাসও করতেছো আবার রিচার্জও পাচ্ছ, সব কিনা দিয়ে লাভ তোমাদের। এটার আনসারটা করে দাও, দ্রুত খাতায় লিখে ফেলবা। আমি প্যাসেজটা আগে ধরবো, তোমরা দ্রুত খাতায় লিখে ফেলবা যে নজরুল ইসলাম, এরপরে এখানে বার্ডন, টাইম সালটা দেওয়া রয়েছে শিক্ষার্থীরা। এরপর লিবারেশন ওয়ারে বাংলাদেশ থেকে সে কত সালে, সেই সময়টা আমাদেরকে লিখতে হবে। তারপরে বিকাম ন্যাশনাল পয়েন্ট কে হয়েছে, নজরুল ইসলাম হয়েছে। তারপরে প্লেস লিখতে হবে, এরপর টাইমটা লিখতে হবে। দ্রুত গতিতে, সময় খুব কম। আমি একটু ধৈর্য, আমি প্যাসেজটাকে একটু নিচের দিকে দিয়ে দেই। তোমরা যদি সালাক হও, এই যে আমি দিয়ে দিলাম তোমাদের জন্য প্যাসেজটা। আগে প্যাসেজটা একটু ভালো করে একবার দেখে নাও, একবার ঝালিয়ে নাও নিচ থেকে, একবার দেখে নাও।
দেখা যাচ্ছে কি না, না দেখা গেলে আমাকে বলো যে স্যার দেখা যাচ্ছে না, আমি যেভাবে দেখা যায় ঠিক সেইভাবে দেখার জন্য ব্যবস্থা করে দিব। দেখা যাচ্ছে কি না আগে সেটা আমাকে কনফার্ম করে দাও যে স্যার দেখা যাচ্ছে। ওকে, সময় খুব কম, দ্রুত গতিতে দেখো, দ্রুত গতিতে দেখো, দ্রুত গতিতে দেখো। ওকে, আর তোমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করবা, অবশ্যই অবশ্যই চেষ্টা করবা ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য। আর গত ক্লাসের আমাদের বিজয়ী, যার নাম আমি ঘোষণা করব একটু পরেই ঘোষণা করব, এবং তার একটা গিফট আমার কাছে পাওনা রয়েছে, অবশ্যই গিফটটা খুব শীঘ্রই তাকে দিয়ে দেওয়া হবে। ওকে, গত ক্লাসের বিজয়ী, এই বিজয়ী কারা হয় স্যার? যারা সর্বোচ্চ কমেন্ট করে এবং সর্বোচ্চ শেয়ার করে এবং সর্বোচ্চ সঠিক উত্তর দেয়, এবং আমরা যে কুইজগুলো দেয় সেই কুইজগুলোতে অংশগ্রহণ করে ভালো ফলাফল করে, অর্থাৎ ভালোভাবে সে পরীক্ষা দেয়, তাদেরকে আমরা এই গিফটগুলো দিয়ে থাকি। ওকে, তো শিক্ষার্থীরা একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে ইনশাআল্লাহ। বাকিগুলো একটু কষ্ট করে দেখো, না পারলে সমস্যা নেই, আমি আসি। ওকে, প্রশ্ন দেখা যাচ্ছে না তাই না? আই এম এক্সট্রিমলি সরি, প্রশ্নটা একটু দেখে নাও, কষ্ট করে নিয়ে নাও। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ না, অবশ্য আমাকে পরবর্তীতে বকবা যে স্যার আমরা দেখতে পাই না। ওকে, আচ্ছা বাংলাটা চিন্তা করে দেওয়ার চেষ্টা করো তো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ওকে স্যার, নতুন করে আবার বুঝান। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইটা তো আমি তোমাদেরকে সময় দিয়ে দিলাম, তোমরা এটা অবশ্যই করে নিবা। এটা তো তোমাদের দিয়ে দিলাম, কাজ দিয়ে দিলাম এটা থেকে শিক্ষার্থীরা। ওকে, আচ্ছা এটা তোমাদেরকে কাজ দিয়ে দিলাম, যেহেতু আমরা এইটা থেকে আর আলোচনা করব না, সরাসরি আমরা চলে যাচ্ছি এরপর থেকে আমরা এখন আলোচনা করব জীবনানন্দ দাশ থেকে। ওইটার উপরে তোমাদেরকে গিফট করব। তোমাদের আনসারগুলো আমাদের অ্যাডমিন মডারেটরগুলো দেখতেছে, তোমরা কয়টা আনসার লিখতে পারছো এবং কয়টা সঠিক আনসার দিতে পারছো, ওটার উপরে তোমাদেরকে গিফট দেওয়া হবে। আমরা ওইটার ব্যাপারে আর আলোচনা করতেছি না, ওইটা যেহেতু তোমাদের কুইজ ছিল। এইবার আমরা 4 নাম্বারটা নিয়ে আলোচনা করব, জীবনানন্দ দাশ নিয়ে আলোচনা করব। ওনার নাম হচ্ছে জীবনানন্দ দাশ। ওকে, জীবনানন্দ দাশ সম্পর্কে তোমরা জানো, জীবনানন্দ দাশ হচ্ছে রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, এবং তার আরও কিছু বৈশিষ্ট্য আছে। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কি কবি বলে উপাধি দিয়েছিলেন, তার আরও বুদ্ধদেব বসু তাকে কোন ধরনের কবি বলছিলেন, তোমরা বাংলা পড়ছো, ভালো করে জানতে পারো। এই জীবনানন্দ দাশ, হ্যাঁ, বনলতা সেন কবিতাটি যে লিখেছিলেন, চুলতার কবেকার অন্ধকার বিদিশার, আমি ভুলে গেছি সম্পূর্ণ কবিতাটা, তো ওই কবিতার কিন্তু জনক হচ্ছে জীবনানন্দ দাশ। ওকে, জীবনানন্দ দাশ ওয়াজ বর্ন ইন বরিশাল, তিনি বরিশালে জন্মগ্রহণ করেন কত সালে? 1899 সালে। হি টুক হিজ মাস্টার ডিগ্রি ইন ইংলিশ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন ইংলিশের উপরে অ্যাট দ্য এজ অফ 22, মাত্র 22 বছর বয়সে। ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা? না দেখতে পাইলে আমি আরেকটু পিছনের মধ্যে দিয়ে দিই। ওকে, এবার আসি দ্য নেক্সট ইয়ার, পরবর্তী বছর হি স্টার্টেড, সে শুরু করেছিলেন হিজ টিচিং ক্যারিয়ার, তার শিক্ষা জীবন অ্যাজ এ প্রফেসর অফ ইংলিশ, ইংলিশের প্রফেসর হিসেবে অ্যাট কলকাতা সিটি কলেজ। কলকাতা সিটি কলেজে সে ইংরেজির প্রফেসর হিসেবে সে তার ক্যারিয়ার শুরু করেন। আচ্ছা, পরে দেখো হি লস্ট হিজ জব, সে তার জব হারিয়ে ফেলছিলেন বা জব হারিয়ে ফেলছে ইন 1928, 1928 সালে তিনি তার জব হারিয়ে ফেলছেন
অন দ্য সার্চ অফ পাবলিশিং এ পোয়েম, একটা কবিতা প্রকাশ করার কারণে। আচ্ছা কি ধরনের কবিতা তোমরা যদি জানো কমেন্ট করো, কোন কবিতার কারণে তার জব চলে গেছে। ওকে, এরপরে হি গট অ্যাপয়েন্টমেন্ট ইন ব্রজমোহন কলেজ, সে ব্রজমোহন কলেজে, তোমরা জানো বরিশালের ব্রজমোহন কলেজ খুব বিখ্যাত একটি কলেজ, সেই কলেজে তিনি নিয়োগ পান। হ্যাঁ, কত সালে? 1935 সালে। এছাড়াও ইন 1947 সালে হোয়েন দ্য পার্টিশন ওয়াজ মেড, যখন আমাদের কি হয়েছিল, দেশ বিভক্ত হয়েছিল, জীবনানন্দ দাশ লেফট বাংলাদেশ ফর ইন্ডিয়া, সে জীবনানন্দ দাশ লেফট বাংলাদেশ, বাংলাদেশ ত্যাগ করেন ফর ইন্ডিয়া, ইন্ডিয়াতে চলে যান। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড রবীন্দ্র পুরস্কার ইন 1953, সে 1953 সালে রবীন্দ্রনাথ পুরস্কার পেয়েছিলেন। ওকে, হি মেট উইথ ট্রাম অ্যাক্সিডেন্ট অন 14 অক্টোবর 1954, 1954 সালের 14 অক্টোবর তিনি ট্রাম দুর্ঘটনায় আক্রান্ত হন। ওকে, আফটার ফিউ ডেজ, কিছুদিন পরে, হি ফাস্ট অ্যাওয়ে, সে মারা যায় কত? অক্টোবর 22, অক্টোবরের 22, 1954 সালে, সে 1954 সালের অক্টোবরের 22 তারিখে সে ফাস্ট অ্যাওয়ে, মারা যায়। হিজ মেজর ওয়ার্কস, তার বিখ্যাত কাজগুলো হচ্ছে আর বনলতা সেন, তারপর হচ্ছে ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা এটসেট্রা, আরও রয়েছে। তার ব্রন অন ডিসেম্বর 9, 1608, অর্থাৎ 1608 সালের 9 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন কোথায়? লন্ডন। আচ্ছা, এখানে কি আমি কি আরেকটা দিলাম নাকি? আচ্ছা, ওকে, আচ্ছা আমরা এখান থেকে যেটুকু পর্যন্ত আলোচনা করছি, আমি মানে প্যাসেজগুলো গোলাই গেছে কিনা আমি দেখবো। আচ্ছা যাই হোক, আমরা এবার যখন আমাদের মোটামুটিভাবে জীবনানন্দ দাশ পড়ানো শেষ হয়েছে, এবার আমরা এখান নিয়ে একটু আলোচনা করি, একটু দেখি জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন, এটা আমাদেরকে দেখতে হবে। এই যে বলছে কত সালে, এখানে সালের কথাও বলা হচ্ছে শিক্ষার্থীরা, এবং কোথায় জন্মগ্রহণ করছে সেই জায়গাটার কথাও এখানে বলা হচ্ছে। তো কোথায় তিনি জন্মগ্রহণ করছেন এবং কত সালে তিনি জন্মগ্রহণ করছেন? আচ্ছা, একটু কষ্ট করে আমাকে বলো, জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করছে ঠিক আছে, এবং কোথায় জন্মগ্রহণ করছে, কত সালে জন্মগ্রহণ করছে? এই প্রশ্নটা আমরা শিক্ষার্থীরা সরাসরি এখান থেকে নিতে পারি যে তিনি কত সালে জন্মগ্রহণ করছেন এবং কোথায় জন্মগ্রহণ করছেন। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি তিনি বরিশালের, এই যে জায়গাটা হচ্ছে কিন্তু বরিশাল, এবং সাল হচ্ছে 1899, তাহলে এক জায়গায় লিখবো 1899, এক জায়গায় লিখবো বরিশাল। তাহলে শিক্ষার্থীরা মোটামুটি একটা ধারণা পেয়েছো। প্রথম জায়গায় কি হবে? প্রথম জায়গায় হবে, এখানে হবে বরিশাল। কি হবে এখানে? বরিশাল। আর এইখানে হবে কত সাল? 1800, কত সাল হবে? 28 নাকি? ওকে, আমি ভুলে গেছি সালটা কত হবে, 1899 সম্ভবত, তাই না? ওকে, 1899, 1899। কত হবে? 99। ওকে, এটা আমি একটু মুছে ফেলি। তাহলে আমরা এক জায়গায় দেখলাম কত হবে, এখানে হবে বরিশাল, আর এখানে হবে 1899, 1899। ওকে, এর পরেরটা একটু খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, জীবনানন্দ দাশ টুক ইন ইংলিশ, ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি কি অর্জন করছেন ইংলিশের উপরে? মাত্র 22 বছর বয়সে। তো এটা নিয়ে আমি তোমাদেরকে একটু আগে আলোচনা করছিলাম, তোমরা যদি খেয়াল করে দেখবা তাহলে বুঝতে পারবা তিনি কি অর্জন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 22 বছর বয়সে। এই যে এইটা, এই যে এখানে খেয়াল করলে দেখতে পারবা মাত্র 22 বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি কি অর্জন করেন? এই যে মাস্টার ডিগ্রি ইন ইংলিশ, ইংলিশে মাস্টার ডিগ্রি অর্জন করেন। তাহলে আমার এটা হবে মাত্র 22 বছর বয়সে তিনি ইংলিশে মাস্টার ডিগ্রি অর্জন করেন। ওকে, মাস্টার ডিগ্রি অর্জন করেন কত সালে? সেটা হচ্ছে মাত্র 22 বছর বয়সে, তার জীবনের 22 বছর বয়সে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেন। তো এই যে মাস্টার ডিগ্রির কথাটা, এটা কিন্তু আমরা সরাসরি এখানে পাইছি শিক্ষার্থীরা। এই যে খেয়াল করে দেখো, আমাদের যে প্রশ্নটা বলছে এখানের মধ্যে সেটা আছে কিনা একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে। এই যে জীবনানন্দ দাশ
ইন ইংলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 22 বছর বয়সে কি করছেন মাস্টার ডিগ্রি অর্জন করছেন তাহলে আমরা এখানে কি লিখব মাস্টার ডিগ্রি ওকে ইন ইংলিশ ইংলিশে আমরা এর পরের প্রশ্নটা দেখো এই যে আরেকটা কথা যে মিল্টন সংক্রান্ত একটা কথা কিন্তু এখানে চলে আসছে কারণ এই মিল্টন সংক্রান্ত একটা কথা কিন্তু এখানে আসছে আমি ভাবলাম এটা অন্য প্যাসেজ থেকে আসছে তাহলে দেখলাম যে না এটার সাথেই কিন্তু মোটামুটি ভাবে এটা জড়িত প্যাসেজটা ওকে যে ব্রন অন ডিসেম্বর 9 কত 1608 সালে এই জন মিল্টন জন্মগ্রহণ করেন জন মিল্টনের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে প্যারাডাইস লস্ট হ্যাঁ তিনি কিন্তু ইপিক পয়েট এখন বিখ্যাত একজন মহাকাব্যিক কবি আর কি মহাকাব্যের জনক তিনি তো এই মিল্টন স্পেন্ড মোস্ট হিজ বয়হুড ইন দিস সিটি এই সিটিতে তিনি মানে তার বেশিরভাগ বাল্য জীবন বা বাল্যকাল কাটিয়েছিলেন এট দ্য এজ অফ 17 হি ওয়েন্ট টু ক্যামব্রিজ ফর স্টাডি অ্যান্ড স্পেন্ট দেয়ার 7 years হি টুক MA from that university leaving Cambridge when he was 23 Milton entered no profession and spent 6 years at Horton unprofessional study এই মিল্টন বলতে জন মিল্টন তার জীবনটাও খুব বেশি কষ্টের গেছে কারণ অন্ধ হয়ে যাওয়ার পরে তার প্রথম ওয়াইফ মারা যায় দ্বিতীয় বিয়ে করে ওই ওয়াইফও 1 বছর পরে মারা যায় অর্থাৎ তার বউ বাঁচে না তেমন একটা আমরা দেখতে পাই এই জন মিল্টনের জীবনে আর কি তো এই জন মিল্টন তার বিখ্যাত কাব্য কিন্তু প্যারাডাইস লস্ট যেটা ওই যে আমাদের বিখ্যাত আদম হাওয়া হ্যাঁ আমাদের আদি পিতামাতা তাদের জীবনী নিয়ে লেখা যদিও মিল্টন এখানে শয়তানকে নায়ক হিসাবে সেখানে প্রোটাগনিস্ট হিসাবে দেখিয়েছিলেন অর্থাৎ শয়তানকে ওই গল্পের নায়ক হিসাবে তিনি দেখিয়েছিলেন ডেভিলকে তো যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না আমাদের মেইন যে প্রশ্নটা মেইন যে পড়াটা ছিল সেখানে আমরা সেখানে একটু ফোকাস করি আমার প্রশ্নটা ছিল বা পড়াটা ছিল এখানে যে মিল্টন জন্মগ্রহণ করছে কত সালে এই যে কোথায় জন্মগ্রহণ করছে এবং কত সালে জন্মগ্রহণ করছে মিল্টন সংক্রান্ত যে কথাটা এখানে আসছে যে মিল্টন কোথায় জন্মগ্রহণ করছে মিল্টন লন্ডনে জন্মগ্রহণ করে এখানে আমাদের যেখানে জন্মগ্রহণ করছে সেই জায়গাটার নাম কি হবে বাবা লন্ডন জায়গাটার নাম কি হবে লন্ডন এবার সালের কথা আসি সে কত সালে 1608 সালে 1608 সালে এখানে হবে 1608 সালে তাহলে মোটামুটি ভাবে আমাদের দুইটা প্যাসেজই পড়া হয়ে গেছে জীবনানন্দ দাশের বরিশালে জন্মগ্রহণ করছেন কত 1988 সালে সম্ভবত তাই না 1888 সালে ওকে এরপরে জীবনানন্দ দাশ তার MA ডিগ্রি অর্জন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 22 বছর বয়সে এবার মিল্টনের সংক্রান্ত আলোচনা করা হচ্ছে মোটামুটি দুইজনকে নিয়ে এই প্যাসেজটা শেষ করা হয়েছে শিক্ষার্থীরা তো এইটুকু পর্যন্ত আরো প্যাসেজ এখানের মধ্যে রয়েছে যদি আমি তোমাদেরকে পড়াইতে যাই অনেক সময়ের ব্যাপার স্যাপার এখানে রয়েছে মোটামুটি ভাবে এটাও খুব কমন একটা প্যাসেজ রবীন্দ্রনাথ ট্যাগরের প্যাসেজ যে রবীন্দ্রনাথ ট্যাগর সে ছিলেন বাংলা সাহিত্যের অবশ্যই আমাদের বিশ্বকবি তাকে বলা হয় এবং বাংলা সাহিত্যের খুব একজন বিখ্যাত কবি তাকে বলা হয় তো এটাও কিন্তু খুব কমন একটা প্যাসেজ তোমাদের জন্য যদি তোমরা পড়তে চাও তাহলে এটা পড়তে পারো পড়লে তোমাদের জন্য অনেক ভালো হয় শিক্ষার্থীরা আমরা আর মোটামুটি এদিকে যাচ্ছি না আমরা সরাসরি সামারির দিকে চলে যাইতে চাচ্ছি তোমরা কি বলো আমরা সরাসরি সামারির দিকে চলে যেতে চাচ্ছি তোমরা কি বলো আমি কি এগুলো স্কিপ করব এগুলো পড়াইলে অনেক পড়া এগুলো পড়াইলে অনেক 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 পড়া ওকে এখানে অনেকগুলো আছে তো আমি আর সবগুলোর মধ্যে যাচ্ছি না আমি সরাসরি সামারির দিকে চলে যেতে চাচ্ছি যদি তোমরা চাও যে স্যার আমাদেরকে সামারি নিয়ে আলোচনা করেন আমি তোমাদেরকে সামারি নিয়ে আলোচনা করতে চাচ্ছি একটু ওয়েট করো শিক্ষার্থীরা আচ্ছা আচ্ছা আমরা মোটামুটি এইখানে সামারি লেখার একটা নিয়ম নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব সামারি আমরা কিভাবে লিখব তো এই যে আমরা যে পিডিএফটি ওপেন করছি এটি উদ্ভাসের একটা পিডিএফ ওপেন করছি খুব আমার কাছে খুব ভালো মনে হয়েছিল বলে তোমাদের সাথে এটা আলোচনা করতেছি আচ্ছা যাই হোক আমরা একটু আলোচনা করব সামারিতে আমাদের কি কি কাজ করতে হবে ওকে সামারিতে আমাদের কি কি কাজ করতে হবে শিক্ষার্থীরা সামারি লেখার নিয়মটা কেমন হতে পারে তো
তো আমরা কিছু পয়েন্ট আগে একটু লক্ষ্য করি, সামারিটা কিভাবে লিখবো। এতক্ষণ ধরে আমরা জীবনানন্দ দাশ নিয়ে আলোচনা করছি না স্যার, কাজী নজরুল ইসলাম নিয়ে আলোচনা হয়েছে তো, এরপর অন্যান্য আরো লেখক নিয়ে আলোচনা করা হয়েছে। তো ওদের থেকে আমরা তো সামারিটা লিখতে হবে, তাই না? সামারিটা তো আর আমরা ইংল্যান্ড বা আফ্রিকা থেকে লিখবো না, ওদের জীবনী থেকে লিখতে হবে, এর বাইরেও তো লেখার সুযোগ নাই। তোমাদেরকে বলি, যদি সামারি 300, একটা গল্প যদি 300 পেজের হয়, তার সামারি হবে মাত্র 100 পেজ। 300 পেজের হলে কত পেজ হতে হবে? 100 পেজ হতে হবে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ তোমাকে লিখতে হবে। তাহলে এবার একটু খেয়াল করে দেখি, সামারি লেখার ক্ষেত্রে প্রথমে তোমাকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে। বাবা, তোমরা তো আর একদম আল্লাহর ওলি না, তোমরা তো অবশ্যই কি করো, বই থেকেই তো লেখো, প্যাসেজ থেকে হুবহুব করে দাও। অবশ্য হুবহুব দিবা না, এটা একটু দেখার বিষয়। আর প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমরা অবশ্যই পয়েন্টগুলো খুঁজে বের করবে। ওকে, পয়েন্টগুলো খুঁজে বের করার পরে খুব সহজভাবে চিন্তা করো। যদি আমি সহজে তোমাকে বলি, তোমার জীবনের কথাই বলি, তোমার জীবনের কথাটাই যদি বলি যে তোমার জীবনের গুরুত্বপূর্ণ ইভেন্ট কি হতে পারে, গুরুত্বপূর্ণ কাজগুলো কি হতে পারে তোমার জীবনের। প্রথমে তোমার জন্ম, তুমি কখন জন্মগ্রহণ করছো ওইটা, তারপরে তোমার প্রথম স্কুলে যাওয়া অনুভূতি, তারপরে তোমার অর্জিত গুরুত্বপূর্ণ পুরস্কার সমূহ, কি কি পুরস্কার পেয়েছো, এরপর তোমার কোনো বড় কোনো অর্জন আছে কিনা খেয়াল করে দেখো। প্রথমে জীবনানন্দ দাশ সম্পর্কে যদি বলি, জীবনানন্দ দাশের জন্মসাল লিখতে হবে, তারপরে কোথা থেকে তিনি কোন ডিগ্রি অর্জন করছেন সেটা লিখতে হবে, তার কি কি পুরস্কার রয়েছে, কি কি গ্রন্থ রয়েছে সেটা লিখতে হবে, তারপরে তার জীবনের বড় কোনো অর্জন আছে কিনা সেটা লিখতে হবে। অর্থাৎ একটু আগে যেগুলো আলোচনা করছি সেগুলোই তোমাকে তো প্যাসেজ থেকে লিখতেই হবে, তুমি তো প্যাসেজ থেকেই লিখবা। চেষ্টা করবা, কমপ্লেক্স সেন্টেন্স আছে এটাকে সিম্পল সেন্টেন্স করে ফেলবা, সিম্পল সেন্টেন্স আছে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করে নিবা। অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স করবা, এখানে ভোকাবুলারি চেঞ্জ করবা, যেখানে গুড আছে সেখানে ওয়েল লিখবা। ঠিক আছে, কিছু কিছু শব্দকে একটু পরিবর্তন করে তুমি লিখবা, জাস্ট এইভাবে। এখানে ফুল 10-এ 10 পাবে তুমি ইনশাল্লাহ। এইবার তোমাকে বলছে, একইভাবে যদি ব্যক্তিকেন্দ্রিক কোনো প্যাসেজের সামারি লিখতে দেওয়া হয়, তাহলে তোমাকে শুরুতে ওই ব্যক্তির জীবনের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো নিচে আন্ডারলাইন করে নিতে হবে, দাগিয়ে নিতে হবে। ঠিক আছে, এটাও তোমরা দাগাইছো, কোনো সমস্যা নাই এখানের মধ্যে। এরপরে পয়েন্ট টু বি নোটেড, পয়েন্টগুলো অবশ্যই প্যাসেজের মধ্য থেকেই হতে হবে। প্যাসেজগুলো তুমি যদি পয়েন্টগুলো বাহির থেকে দাও তাহলে হবে না, তুমি প্যাসেজের মধ্য থেকেই তোমাকে পয়েন্টগুলো ফাইন্ড আউট করতে হবে, প্যাসেজে যা যা আছে সেখান থেকেই তোমাকে লিখতে হবে। ওকে, নোট নেওয়ার পরে সেগুলো অর্ডারলি সাজাতে হবে। এবার সাজাইবা, কোন লাইন আগে লিখবা, কোন লাইন পরে লিখবা, কোন লাইন শেষে লিখবা, সাজাইতে হবে তোমাকে। আচ্ছা, অর্ডার বা ক্রম প্যাসেজে আছে সেইভাবেই তোমাকে খেয়াল করে লিখতে হবে। যে বিষয়টি সবচেয়ে লক্ষ্য রাখতে হবে সেটা হলো কখনোই প্যাসেজ থেকে কোনো শব্দ হুবহু কপি করে নিজের ব্যক্তিগত মতামত দেওয়া যাবে না। অর্থাৎ প্যাসেজ থেকে হুবহু কপি করা যাবে না। ভাই তোমরা কি প্রথম লাইনে শুরু করে দাও প্যাসেজ থেকে। প্রথম একটা লাইন যদি ইউনিক দিতে পারো, যদি লেখো দ্য প্যাসেজ অ্যাবাউট জীবনানন্দ দাশ, এই প্যাসেজটি জীবনানন্দ দাশ সম্পর্কে, তাহলে তো এখন এক লাইন হয়ে গেছে তোমার। এই এক লাইনে তো তুমি অবশ্যই এটা লিখলে তুমি 2 পাবে। এটা তোমার ইউনিক লাইন, এটা তো তোমার প্যাসেজের মধ্যে নাই। দিস প্যাসেজ ফোকাসেস মেইনলি, তারপরে কি জীবনানন্দ দাশ, লাইফস্টাইল অফ জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশের লাইফস্টাইল সম্পর্কে এখানে প্যাসেজটি ফোকাস করে। এই কদ্দূর লিখলে তো তুমি এখানে 2 মার্ক পাবে। এরপরে গুরুত্বপূর্ণ লাইনগুলো, তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন, তারপরে তার জীবনের খুব গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি ছিল, গুরুত্বপূর্ণ যে লাইনগুলো সেগুলো তুমি তুলে ধরবা শিক্ষার্থীরা। এরপরে এবার আসি, এই ক্ষেত্রে তুমি ভোকাবুলারি এবং সেন্টেন্স স্ট্রাকচারের পরিবর্তন আনতে পারো। চলো বিষয়টি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করে দেখো তো, নিচের একটু খেয়াল করো। ওকে, একটা উদাহরণ আমি দিচ্ছি, দেখো, উই লিভ হিয়ার টু বি সেফ, আমরা এখানে বাস করে নিরাপদ থাকতে। আচ্ছা ঠিক আছে, দেখো তো এই বাক্যকে কিভাবে লেখা যায়। উই রিসাইড হিয়ার, আমরা এখানে বসবাস করি, সো দ্যাট উই ক্যান বি সিকিউর, যাতে করে আমরা নিরাপদ থাকতে পারি। দেখো এই লাইন এবং এই লাইন কি সেম হয়েছে কিনা? সেম, কথা সেম, কিন্তু শব্দগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। কথা সেম, যেমন আমরা যদি বলি এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মায়ে তার সন্তানকে কি করে? ঘৃণা করে। আমি যদি বলি নো মাদার হেটস হার চাইল্ড,
এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। নো মাদার হেটস হার চাইল্ড, কোনো মাই তার সন্তানকে ঘৃণা করে না, তার মানে ভালোবাসে। দেখো ঘুরে ফিরে কথা কিন্তু এক জায়গায় চলে আসছে। এখানে একটু চেঞ্জিং সেন্টেন্স করতে হবে, একটু কৌশল খাটাইতে হবে। চেঞ্জিং সেন্টেন্স ইংরেজি সেকেন্ড পেপারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, 10 মার্কের। তো চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা আছে, অ্যাফার্মেটিভ থাকলে সেটাকে নেগেটিভ করতে হবে, তবে অর্থের কোনো পরিবর্তন হতে পারবে না, অর্থের কোনো পরিবর্তন হতে পারবে না। যেমন আমি এখানে থাকবো না, তার মানে কি? আমি এখানে থাকবো না তার মানে কি? আমি চলে যাব। আমি থাকবো তার মানে কি? আমি যাব না। এই যে কথাগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে জানতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে বুঝতে হবে শিক্ষার্থীরা। যেমন আমরা একবার উদাহরণ দিতে গিয়ে একটা স্টুডেন্ট, মানে তাকে বললাম যে তুমি একটা উদাহরণ দাও, তো সে বললো যে স্যার গো, ও স্যার। তাই বললাম কি বলো? তো বলে স্যার আমি একটা মেয়েকে পছন্দ করি, এখন তাকে বলতে পারতেছি না, তা আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, বলতে পারতেছি না, তা বললাম যে আমি তোমার ছোট বোনের দুলাভাই হতে চাই, আমি তোমার ছোট বোনের দুলাভাই হতে চাই। দুলাভাই মানে কি? তার ছোট বোনের দুলাভাই, তার মানে কি? ওই মেয়েটার কি? তোমরা কমেন্ট করো। সেই মেয়েটার সামনে গিয়ে বলে আমি তোমার ছোট বোনের দুলাভাই হতে চাই, তার মানে ওই মেয়েটার কি হতে চাই? একটু তোমরা কমেন্ট করো। তো ঘুরে ফিরে কিন্তু কথা এক জায়গায়। যেমন আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ঘৃণা করি না, তার মানে কি? ভালোবাসি। তো ঘুরে ফিরে কিন্তু এরকম ভাবে আমাদের সেন্টেন্স, যেই লাইনগুলো নিবা, পয়েন্ট করবা, সেই লাইনগুলোকে একটু চেঞ্জিং সেন্টেন্স করে দিলেই হবে। চেঞ্জিং সেন্টেন্স করে দিতে পারলেই স্যারে বলবে খাইছে রে, কে রে। ওকে, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওকে, এইবার আমরা মোটামুটি ভাবে এইটুকু পর্যন্ত ধারণা নিলাম। এরপরে কি আছে একটু দেখি। ওকে, এখানে আমরা আরো কিছু আলোচনা করি। দেখো এই দুটো সেন্টেন্সের মধ্যে অর্থগত কোনো ভিন্নতা নেই, তবে ভোকাবুলারি এবং স্ট্রাকচারগত বেশি ভিন্নতা রয়েছে। যেমন শুরুর বাক্য ছিল সিম্পল সেন্টেন্স এবং কিন্তু পরেরটা আমরা কমপ্লেক্স সেন্টেন্স করে ফেলছি। এইভাবে লিভ, সেফ সিনোনিম হিসাবে যথাক্রমে রিসাইড হয়ে গেছে সিকিউর ব্যবহার করা হয়েছে। সত্যি বলতে এটাই তোমাদের কাছে চাওয়া হয়। বিশ্বাস করো, তোমাদের একটুখানি প্রচেষ্টা শিক্ষকদের মনে অনেকখানি জায়গা করে নেয়। তুমি যদি একটু চালাকি করো, যেমন এই বছর আমি, গত বছর আমি 2024 সালের 1349 একটা খাতা কম ছিল, এই খাতাগুলোর নিরীক্ষক ছিলাম কুমিল্লা বোর্ডে। তো আমার যে অভিজ্ঞতা দেখলাম, আমি যেটা বুঝলাম, কোনো স্টুডেন্ট যদি প্যাসেজ থেকেও হুবহু কয়েকটা লাইন তুলে দিয়ে শুরুর লাইনটা ঠিক রাখে, দ্য প্যাসেজ অ্যাবাউট লিখে সাবজেক্ট নিয়ে ব্যক্তির নাম লিখে দেয়, তারপর ব্যক্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ লাইনগুলো যদি শেষ না করেও দেয়, তাইলে আমাদের দেশের কিছু বিখ্যাত শিক্ষকরা রয়েছেন, তারা কি করে, সেখানে 10-এর মধ্যে 7 দিয়ে দেয়, 10-এর মধ্যে 8 দিয়ে দেয়, 10-এর মধ্যে 6 দিয়ে যায়। বাইরে ভাই 6-এর নিচে কেউ দেয় না। যেটা আমি দেখলাম 1300 খাতা নিরীক্ষক হিসেবে নিয়োগ পেয়ে কুমিল্লা বোর্ডে, গতবারের কথা বলতেছি, তার আমার একটা ধারণা হয়েছে, বুঝছি। গত 3 বছর ধরে আমি কুমিল্লা বোর্ডের খাতা কাটার সাথে জড়িত। ইনশাল্লাহ এগুলো দেখে আমি বুঝতেছি খাতাগুলো কেমন কাটা হয়। তো মোটামুটি ভাবে দেখলাম যে শিক্ষকেরা 6-7, আরেকটা আছে ইংলিশ সেকেন্ড পেপারের, সেখানে আমি খেয়াল করে দেখলাম ন্যারেশন যদি কোনো স্টুডেন্ট একটু লিখে, বেশি না একটু লিখে কয়েকটা লাইন একটু চেঞ্জ করে পুরো ন্যারেশনটা লেখে, ভুল হয়েছে হাজারো ভুল, তাও ওই স্টুডেন্ট 5-এর মধ্যে 3 পায়, 2 পায়, কারণ ন্যারেশনের মধ্যে মার্ক কাটা যায় না। আরেকটা রয়েছে পাংচুয়েশন মার্ক। প্রথম লেটারটা ভাই বড় লিখছে, প্রথমটা বড় লিখছে, ইনভার্টেড কমা দিচ্ছে, প্রথমটা বড় লিখছে, বাকিগুলো ছোট বড় মিলেই লিখছে, তাও সেখানে তাকে 3 দেওয়া হয়। ঠিক আছে, তোমরা তো ভাই খুব ভাগ্যবান জাতি। আর আমরা টিচাররাও তোমাদেরকে মার্ক না দিলে, তোমাদেরকে যদি মার্ক না দেয়, তাহলে আমাদেরকে বোর্ডে জবাবদিহিতা করতে হয়, আমাদেরকে বোর্ডে ডাকা হয় যে এই ছাত্রটা লিখছে খাতার মধ্যে, এত ভালো করে লিখছে, আপনি কেন তাদেরকে মার্ক দিলেন না? কেন মার্ক দিলেন না? বাইরে ফেল করলে, যদি কোনো স্টুডেন্ট ফেল করে, এটার জন্য আমাদেরকে অনেক বেশি আমরা ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়, অনেক বেশি আমাদেরকে এটার জন্য জবাবদিহিতা চাওয়া হয়। ওকে, পাস করলে কোনো কিছু চাওয়া হয় না। এই জন্য আমরাও কি করি, ভালো লেখা থাকলে খাতার মধ্যে সুন্দর করে লিখছে মার্ক দিয়ে দেই। ওকে, কারণ তোমার সাথে কি আমার শত্রুতা আছে?
শত্রুতা নাই। এই জন্য যাদের প্রস্তুতি খারাপ ইচ্ছে মতো লিখবা, আর যাদের প্রস্তুতি ভালো সবসময় বাবা হাতের লেখাটাকে একটু বেশি প্রায়োরিটি দিবা, হাতের লেখাটা স্পষ্ট ক্লিয়ারলি লিখবা, তাহলে তুমি ফুল মার্ক পাবে। ফুল মার্ক পাওয়াটা একদম সহজ, ফুল মার্কটা দেওয়া হয় হাতের লেখার উপরে নির্ভর করে, ঠিক আছে? ওকে, তা মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে সামারিটি নিয়ে আর আমাদের কি কি কাজ করতে হবে। ওকে, এইবার এখানে জন মিল্টনের আবারও আমরা সেটা পেয়ে গেলাম, জন মিল্টন সংক্রান্ত প্যাসেজটি। এটা একটু কষ্ট করে তোমরা স্ক্রিনশট করে নাও, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটার সাথে আগেরটার সাথে মিল নাই। ওকে, আগেরটার সাথে এটা মিল নাই। ওকে শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, ওকে তার আগে এটা তোমরা স্ক্রিনশট করে নাও। তার আগে আমি বলে দিচ্ছি গত ক্লাসে আমাদের বিজয়ী সর্বোচ্চ কমেন্ট এবং সবচেয়ে সঠিক উত্তরদাতাদের মধ্যে সবচেয়ে ভালো কোশ্চেন, তার নাম হচ্ছে আবু সাইদ। সাইদকে আমার পক্ষ থেকে অনেক বেশি অভিনন্দন। সাইদের সাথে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করব এবং সাইদ সবচেয়ে ভালোভাবেই সে আনসার করতে চেষ্টা করেছে এবং আমাদের যে কুইজ রয়েছে সেখানেও তিনি আনসার করতে চেষ্টা করেছেন। আর এই যে কুইজটা তোমরা অবশ্যই এটা কমেন্ট করবা, যে সবার আগে কমেন্ট করবে তাকে আমরা পুরস্কৃত করব। এই যেটা এখন দিয়ে দিছি এটা অবশ্যই সবার আগে কমেন্ট করতে হবে। প্যাসেজটাও দিয়ে দিছি স্ক্রিনশট করে, রাত 10টার মধ্যেই যে সবার আগে কমেন্ট করবে এবং সর্বোচ্চ শেয়ার করবে সেটার জন্য পুরস্কৃত হবে ইনশাআল্লাহ। তা আমি দিয়ে দিলাম তোমাদেরকে। শিক্ষার্থীরা এটা নিয়ে নাও, বুঝে নাও, চিনে নাও। যেহেতু তোমাদের নামাজ রয়েছে বা আমারও নামাজ রয়েছে, আর আমরা দেরি করব না, এখানে চলে যাব। আচ্ছা আমরা যাচ্ছি না সেদিকে। ওকে, এটার কিন্তু আনসার আছে, আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি না। ওকে, তো এটুকু পর্যন্তই তোমাদের পড়া থাকবে, আজকে এটুকু পর্যন্তই থাক। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা ভিন্ন একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে এটুকু পর্যন্তই থাক। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, পরীক্ষা পর্যন্ত 10ই এপ্রিল তোমাদের পরীক্ষা, সেই পরীক্ষা পর্যন্ত তোমাদের সাথে লেগে আসি। সকল ইনফরমেশন সবার আগে আমার পেজ থেকে পেতে এই পেজটি কষ্ট করে একটা ফলো দিয়ে রাখো। তোমাদের পরীক্ষার পরেই এইচএসসিতেও তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তাহলে সার্বক্ষণিক একটা গাইডলাইনের মধ্যে তোমরা থাকবে, যেই কোনো প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে অবশ্যই যোগাযোগ রাখবে। ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা ইনশাল্লাহ। এই রমজান মাস অবশ্যই একটু কষ্টের মাস। তোমরা অনেকে কোচিং পড়তে যাও, তো কোচিংয়ে অবশ্যই তোমাদের সময় নষ্ট হয়, ওই সময়টা যদি বাসায় পড়তে পারো ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবে। তো শুভকামনা রইল তোমাদের জন্য। একটু নিজেদেরকে সময় দাও। এখন যে কয়েকটা সময় রয়েছে প্রত্যেকটা সাবজেক্টকে 2 দিন করে ভাগ করে নিয়ে ওই সাবজেক্টগুলো পড়ে ফেলো। 2 দিন করে সময়গুলো ভাগ করে নাও। বাংলার জন্য 2 দিন নাও, বাংলা সেকেন্ড পেপারের জন্য 2 দিন, এইভাবে তোমার গ্রুপের সাবজেক্ট ইংলিশ, আইসিটি এবং ইসলাম ধর্মের জন্য 2 দিন নেবা। এইভাবে সবগুলো সাবজেক্টকে ভাগ করে নিয়ে তুমি পড়া শুরু করে দাও। ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা, একটা ভালো রেজাল্ট করতে পারবা। 10 বছরের তোমার সাধনা অবশ্যই ফুলফিল হবে। একটা মাস একটু কষ্ট করো, এই রমজান মাস। এইবারের ঈদ তোমাদের জন্য না, এসএসসি 2025 বেশের পরীক্ষার্থীদের জন্য এইবারের ঈদ না। এইবারের ঈদের দিনও তোমাদেরকে পড়তে হবে। আর ঈদের আনন্দ অবশেষে তোমরা খুব ভালো করে কোরবানিতে গিয়ে উৎসব মুখরভাবে পালন করবে। বাট এইবারের রোজার ঈদ বা এইবারের রমজানের ঈদ তোমাদের জন্য না। এইবারের ঈদটাকে তোমাদের জীবন থেকে ডিলিট করো ইনশাল্লাহ। অনেকে কমেন্ট করে, স্যার আমরা তো ঈদের জামা কিনে ফেলছি, আমাদেরকে থামাইবেন কিভাবে? ঈদের জামা পরো, ঈদের জামা পরে ঈদের আনন্দ নিয়েই পড়তে থাকো। ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।